আসসালামু আলাইকুম। আবার আসলাম। সবাই কেমন আছো তোমরা বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমরা গত লেকচারে ভেক্টরের কিছু প্রাথমিক কিছু বিষয় খুঁটিনাটি আলোচনা করেছিলাম। আজকে আমরা আমাদের সেকেন্ড লেকচার। আজকে আমরা বাকি কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা একটু যদি রিক্যাপ করে আসি, আমরা দেখেছিলাম গত লেকচারে যে ভেক্টর কি, কিভাবে একটা ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারি লিখে। যেমন আমরা বলেছিলাম এই একটা ভেক্টর হইতে পারে না, এটা একটা পাদবিন্দু, এটা শীর্ষবিন্দু, এটা আর একটা ভেক্টর পাদবিন্দু শীর্ষবিন্দু, এইটা আর একটা ভেক্টর পাদবিন্দু শীর্ষবিন্দু, তাই না? তিন ডিরেকশনে আছে, তিনটার মানও আছে, তিনটা ডিরেকশনও আছে, বাট দে আর ভেক্টরস। দেখো এই ভেক্টরগুলোর কোনো পাদবিন্দু কি কোনো ফিক্সড পজিশনে না, ইচ্ছা মতো এই ভেক্টর এইখানে, এটাকে আবার সরে আমি এখানে নিয়ে আসলাম, আর একটা নিলাম এখানে, মানে পাদবিন্দুগুলি কোনো ফিক্সড কোনো একটা বিন্দুতে সীমাবদ্ধ না। তার মানে এই ভেক্টরগুলো স্বাধীন, যেগুলোর পাদবিন্দুগুলো কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে সীমাবদ্ধ না, এগুলোকে বলে হলো স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর। তাইলে পরাধীন কোনটা? পরাধীন হইল যেটার পাদবিন্দুটাকে আমরা জোর করে একটা জায়গায় ফিক্সড করলাম। ধরো এই একটা ভেক্টর, আর একটা ভেক্টরকে আমি আঁকলাম এখানে, পাদবিন্দু ওই পয়েন্টেই আছে, এটা নাম দিয়ে ও পয়েন্ট। আর একটা ভেক্টর আঁকলাম, মানে পাদবিন্দুগুলি সব এক পয়েন্টেই ফিক্সড করে দিলাম। এটা হলো কি পরাধীন ভেক্টর। আসলে এটা পরাধীন ভেক্টর না, এটার নাম হলো কি সীমাবদ্ধ ভেক্টর, বিকজ আমরা পাদবিন্দুটাকে একটা পয়েন্টে সীমাবদ্ধ করে দিলাম। বাস, আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম যে হোয়াট ইজ স্বাধীন ভেক্টর, আর একটা কি হোয়াট ইজ সীমাবদ্ধ ভেক্টর। আচ্ছা, এখন এই পাদবিন্দুটা কোথায় হবে, কোথায় পাবে? দ্যাটস আ বিগ কোশ্চেন। হ্যাঁ, পাদবিন্দুটা কোথায় হবে? দেখো তোমরা 0 পয়েন্ট, আচ্ছা তার আগে একটু কাহিনী করে আসি। এইটুকরে সরি, ভুল হয়ে গেল, এইটুকু আমরা মুছে আসি। তোমরা প্রসঙ্গ কাঠামো, অবস্থান ভেক্টর আমরা এখন শিখব। তার শিখতে গেলে আমাদের শিখতে হবে কি প্রসঙ্গ কাঠামো। আমি একটা কাঠামো আঁকি, আগে কাঠামো আঁকি। কাঠামো, এই যে একটা কাঠামো আঁকলাম, কাঠামো একটা স্ট্রাকচার, কাঠামো আঁকলাম। এরপরে আমি আসছি কি জিনিস এটা, এটা দিয়ে কি খায় না মাথায় দেয়, কি করে? দেখো তোমরা 0 পয়েন্ট, ঢাকা শহরের 0 পয়েন্টটা কোথায় চেনো? ওই যে গুলিস্তান ওইদিকে। হ্যাঁ, প্রত্যেক জেলায় এর একটা 0 পয়েন্ট আছে। এই 0 পয়েন্ট কেন? কারণ ওই জেলার বিভিন্ন জায়গার অবস্থানগুলি মেজার করা হয়, দূরত্ব অবস্থান মেজার করা হয় ওই 0 পয়েন্টের সাপেক্ষে। যেমন 0 পয়েন্টটা যেখানে আছে গুলিস্তানের কোনো একটা জায়গায়, ওখান থেকে মহাখালীর দূরত্ব কত, ওখান থেকে গাজীপুরের দূরত্ব কত, ওখান থেকে নারায়ণগঞ্জের দূরত্ব কত, সবগুলোর দূরত্ব আমি মাপতে গেলে আমাকে তো একটা পয়েন্ট ফিক্সড করতে হবে, তাই না? সেইটার রেসপেক্টে, সেই পয়েন্টটার সাপেক্ষেই তো আমি সবগুলো দূরত্ব মাপবো। আদারওয়াইজ আমি কীভাবে মাপবো? একটা নির্দিষ্ট পয়েন্ট থাকতে হবে, যেটাকে বলে রেফারেন্স পয়েন্ট। তো আমাকেও এরকম একটা রেফারেন্স পয়েন্ট থাকতে হবে কতগুলি ভেক্টরের কে আমার অবস্থান বুঝাইতে গেলে। তো দেখো জিনিসটা কি, এইটা হলো সেই রেফারেন্স পয়েন্ট, মানে মূল বিন্দু। হ্যাঁ, এটা যদি আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বলতে পারি, আমরা এটা জানি না, এটা আমরা জানি এক্স অক্ষ ওয়াই অক্ষ। এইটা হলো সেই মূল বিন্দু 0 0, এইটাই হলো মূল বিন্দু। যত ভেক্টর আমরা এই কাঠামোর মধ্যে রাখবো সব এই আদি বিন্দুটা, এই মূল বিন্দুতে আসবে, সীমাবদ্ধ হবে। এখন অবস্থান ভেক্টরটা কি? একে ব্যাসার্ধ ভেক্টর বলে। কেন বলে? আসছি। দেখো এই একটা বিন্দু,
একটা বিন্দুর অবস্থান না, এই একটা বিন্দু, এই অবস্থানে আর একটা বিন্দু দিলাম, তিনটা বিন্দু। তাইলে এই বিন্দুটার অবস্থানটা আমরা ভেক্টর সাহায্যে কীভাবে প্রকাশ করব? হ্যাঁ, সেটা হলো এই বিন্দুটাকে যদি আমরা এই যে প্রসঙ্গ কাঠামো এর মূল বিন্দু থেকে যদি আমরা ওই বিন্দুকে যোগ করে একটা ভেক্টর দিয়ে আঁকি, তাহলে ওইটাই হবে এই বিন্দুর, এটা কি নাম দেব, ধরো এই বিন্দু, এই ওইটা হবে এই বিন্দুর অবস্থান ভেক্টর। তদ্রূপ এটা যদি বি বিন্দু হয়, তাহলে এই বিন্দুটা এখানে অবস্থান করছে বেচারা, ওর অবস্থান ভেক্টরটা কি ওই মূল বিন্দু ও থেকে ওবি, ওবিটাই হবে বি বিন্দুর অবস্থান ভেক্টর। সি বিন্দুর অবস্থান কি ওই ফিক্সড বিন্দু, মূল বিন্দু, রেফারেন্স পয়েন্ট, ওখান থেকে সি পর্যন্ত যে ভেক্টরটা আঁকবো এটা হলো সি বিন্দুর অবস্থান ভেক্টর, তাই না? সো আমরা তাহলে কি বললাম, অবস্থান ভেক্টরটা কি, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দুর অবস্থানের সংযোজক সরলরেখা দিয়ে যে ভেক্টরটা প্রকাশ করে সেটা হলো ওই বিন্দুটার অবস্থান ভেক্টর। এখানে আমরা তিনটা অবস্থান ভেক্টর পেয়েছি। আচ্ছা, এখন এইটাকে ব্যাসার্ধ ভেক্টরও বলে। ব্যাসার্ধ ভেক্টরও বলে কেন? ধরো এটা একটা বৃত্ত, এটা তার কেন্দ্র, মূল বিন্দু, কেন্দ্র বিন্দু। এইখান থেকে আমরা যদি, তাহলে ধরো এই পরিধির উপর একটা বিন্দু, এটা কি ব্যাসার্ধ, তাহলে এই পরিধির উপর একটা বিন্দু আমরা এই ব্যাসার্ধ ভেক্টর বলতে পারি। তদ্রূপ এরকম একটা, সো এই কারণে আমরা এটাকে ব্যাসার্ধ ভেক্টরও বলতে পারি। ঠিক আছে? সো আমরা পেলাম অবস্থান ভেক্টর, যার আরেক নাম ব্যাসার্ধ ভেক্টর। এবং এইটা কি ধরনের ভেক্টর বলতো, সীমাবদ্ধ নাকি স্বাধীন? অবশ্যই সীমাবদ্ধ, কারণ সবগুলোর পাদবিন্দু, শুরুবিন্দুগুলো একটা মূল বিন্দুতে সীমাবদ্ধ করে রয়েছে। দ্যাটস ওয়াই এটা হলো একটা সীমাবদ্ধ ভেক্টর। আচ্ছা, এবার আমরা আসো, আমরা গত লেকচারে আমরা টাইপস অফ ভেক্টরস পড়েছিলাম, কিছু মানে ভেক্টরের টাইপ পড়েছিলাম, আরও কয়েকটা টাইপ আমরা আজকে শিখব। তো সেটার মধ্যে একটা হলো যে সরণ ভেক্টর। সরণ আমরা পড়েছিলাম, সরণ, তাই না? সরণ একটা ভেক্টর রাশি। আচ্ছা, সরণ ভেক্টর কি? দেখো এখানে একটা ছবি আছে। সরণ ভেক্টরটা হচ্ছে, আমি এইটাকে একটু বড় করে ডাকি ছবিটাকে, হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, একটা বিন্দুর আদি অবস্থান ছিল এইটা, তাহলে তার অবস্থান ভেক্টরটা কি? এইটা, হ্যাঁ, এইটা হলো তার অবস্থান ভেক্টর। বাঁকা হয়ে গেছে না? এটা তার অবস্থান ভেক্টর, অবশ্যই একটা ভেক্টর সাইন থাকবে। এইটা হচ্ছে তার আদি প্রাথমিক অবস্থান ভেক্টর, যখন বিন্দুটা এইখানে ছিল, ধর এ বিন্দু। কিছুক্ষণ বের পর, আচ্ছা, এটাকে আমরা আর ভেক্টর আই দিয়ে লিখলাম। আই মানে ইনিশিয়াল, মানে প্রাথমিক অবস্থান ভেক্টরটা হলো ওয়ে। কিছুক্ষণ পর বিন্দুটা এখানে চলে আসলো, এই বিন্দুটা সরে এসে, মানে সরণ হলো, সে বি বিন্দুতে চলে এসো। তাহলে এখন তার অবস্থান ভেক্টর কোনটা? ডেফিনেটলি এটা ওবি, ওবি। তাহলে অ্যাকচুয়ালি বস্তুটার সরণ কতটুকু হয়েছে? এ থেকে বি পর্যন্ত, না? এ থেকে বি পর্যন্ত, অর্থাৎ এ বিটাই হলো তার সরণ ভেক্টর। তার সরণ কতটুকু হয়েছে? এ থেকে বিতে। কেন বি শীর্ষবিন্দু? কারণ শুরু হয়েছিল এ থেকে, এটা পদবিন্দু, বি হচ্ছে শীর্ষবিন্দু। এ বি হলো তার সরণ ভেক্টর, অর্থাৎ সে কতটুকু সরে গেছে তার আদি অবস্থান থেকে, সেই ভেক্টরটা হলো কি? সে ভেক্টর হলো এ বি। তাহলে আমাদের সরণ ভেক্টর হলো কি? এ বি। আচ্ছা, তাহলে এই সরণ ভেক্টরটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? ডেল্টা আর, বা সংক্ষেপে ডেল আর। ডেল কথাটা অর্থ আমরা ফিজিক্স জানি। ডেল বা ডেল্টা, এটা বোঝা হচ্ছে কোনো কিছুর পার্থক্য বোঝানোর জন্য, হ্যাঁ,
কতটুকু পরিবর্তন হয়েছে ওইটুকু বোঝানো, ওইটাই বোঝায় ডেল দিয়ে। তো সরণ কতটুকু পরিবর্তন হয়েছে এখান থেকে এখানে গেছে, এটা ডেল আর। আর এইটা হচ্ছে আমাদের ফাইনাল যে ভেক্টরটা, অবস্থান ভেক্টর, এটাকে আমরা যদি ভেক্টর আর এফ আর ফাইনাল, হ্যাঁ ভেক্টর ফাইনাল ভেক্টর। সো আমাদের পরিবর্তনটা কিছু দেখো, আমরা যদি ভেক্টরের এইভাবে দেখি, দেখো আর আই পর্যন্ত আসলাম, ও থেকে এতে আসলাম, সেটা কোনটা ভেক্টর আর আই। তারপরে এখান থেকে এখানে আসলাম, তাহলে এটা যোগ করলাম ডেল আর। তাহলে আমার রেজাল্ট কি হলো, দুইটা ভেক্টরের লব্ধি, আমরা এর আগে লেকচারে আলোচনা করেছি কিছুটা, দুইটা ভেক্টরের লব্ধি হলো কি আমার আলটিমেটলি সরণটা হলো এখান থেকে এই পর্যন্ত। আমি এদিকে ঘুরে আসছি, বাট আসছি তো বি বিন্দুতে, আমার ফাইনাল পয়েন্ট হচ্ছে বি। সো আমার লব্ধি হলো ও থেকে বি পর্যন্ত। সো এটা লব্ধি ভেক্টর হচ্ছে ও বি ভেক্টর, মানে এটাকে আমি যেটাকে ওবি ভেক্টরটাকে আর এফ ভেক্টর বলেছি, তোমরা ওবিও লিখতে পারো ভেক্টর দিয়ে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডেল আর এটা সমান ফাইনাল যে ভেক্টরটা, অবস্থান ভেক্টরটা মাইনাস প্রথম যে অবস্থান ভেক্টরটা। এই ডেল আরটা হচ্ছে আমার সরণ ভেক্টর। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমরা একটু একক ভেক্টর, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় ভেক্টরে, একক ভেক্টর। আবারও আমি রিপিট করছি কথাটা, যে কোনো কিছুর নাম দেখেই আসলে আমরা একটা প্রাথমিক একটা আইডিয়া করে ফেলতে পারবো যে আসলে জিনিসটা কি। একক ভেক্টর, একক মানে এক, ভেক্টর মানে একটা ভেক্টর রাশি, মানে যে ভেক্টর রাশির মান এক সেটাই একক ভেক্টর, সেটাই একক ভেক্টর। এখন আমি যদি বলি একটা ভেক্টর রাশি প্রকাশ করতে পারি, তাহলে কী হবে, মান লাগবে, সাথে দিকও লাগবে। তাহলে আমি যদি বলি যে আমার একটা বল আছে 5 নিউটন, এটার মান হলো 5 নিউটন, হ্যাঁ, দিকটা আমি বললাম না, বাট আমি এর সাথে এটা দিক জুড়ে দিতে পারি, হ্যাঁ, দিক জুড়ে দিতে পারি, তাহলে কী হয়ে যাবে, ওটা ভেক্টর রাশিতে কনভার্ট হয়ে যাবে। সো দেখো ব্যাপারটা হলো এরকম, যদি এরকম হয়, এই যে আমরা এটা জানি হলো যে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, না? আচ্ছা, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে, আমরা এটাকে ট্র্যাডিশনালি আই ক্যাপ দিয়ে লিখি। আই ক্যাপ কী জিনিস আমরা এটা আরও পরে শিখবো, আপাতত ধরে নাও, আমরা পরের লেকচার ইনশাল্লাহ আমরা দেখব। আপাতত বোঝো যে আই ক্যাপ হচ্ছে একক ভেক্টর, কোন বরাবর, এক্স অক্ষ বরাবর, অনলি এক্স অক্ষ, এই ডিরেকশনটাই বোঝাবে, অন্য কোনো অক্ষ কিন্তু সে বোঝাবে না। আচ্ছা, এখন আমি বললাম যে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, কত নিউটন, 5 নিউটন। যদি শুধু এইটুকু কথা বলি তাহলে কি এটা কোনো কমপ্লিট ইনফরমেশন হলো না, আমাকে দিকটাও বলতে হবে। এখন আমি এই 5 নিউটনটাকে যদি আমি এর সাথে একটা একক ভেক্টরকে গুণ করে দিই, অর্থাৎ 5 নিউটনের সাথে দিকটাও যদি জড়াতে চাই, কম্বাইন করতে চাই, তাহলে কী করতে হবে, 5 নিউটনকে তো 5 নিউটনই রাখতে হবে, মান তো আর চেঞ্জ করা যাবে না, শুধু দিকটা এর সাথে অ্যাড করতে হবে। অর্থাৎ 5 নিউটনের সাথে আমি একটা যদি একক ভেক্টর আইকে গুণ করে দিই, বা আমি যদি, তাহলে কি হবে, দেখো আই এর মান 1, সো 5 নিউটন থাকবে, এবং দিকটা কোন দিক হয়ে যাবে, দিকটা হয়ে যাবে এক্স অক্ষ বরাবর। তাইলে আমরা এইটাকে যদি আমরা লিখতে পারি, আমি যখন 5i লিখব, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 5i, তাহলে আমি বুঝবো এটা মান 5 এবং যেটা ডিরেকশন এক্স অক্ষ বরাবর, কারণ আই হচ্ছে অনলি এক্স অক্ষ বরাবরই একক ভেক্টর, হ্যাঁ, অন্য কোনো ডিরেকশন বোঝাবে না। তাহলে আমার একটা ভেক্টর আছে এই দিকে 5 নিউটন, ঠিক আছে, কোনো ডিরেকশন বললাম না। যখনই আমি এর সাথে 5i লাগাই দিব, তখন সে ভেক্টর যোগ করে এসে এক্স অক্ষ বরাবর চলে আসবে। এটি যদি মান 5i, তাহলে ওইটা আর এদিক থাকবে না, 5i বলা মাত্র ওইটা এক্স অক্ষ বরাবর শুয়ে পড়বে। দ্যাট মিনস এটা হলো একটা ভেক্টর রাশি যেটার দিক এক্স বরাবর, অক্ষ বরাবর, এবং যার মান হলো 5, 1 2 3 4 5, যতটুকু দৈর্ঘ্য নিক সেটাই মান। এখন ওই অক্ষ বরাবর একটা একক ভেক্টর আছে, সেটাও আমরা দেখব, সেটাকে আমরা যে বলি, যে অক্ষ বরাবর একটা আছে কে বলি, আচ্ছা এটা আমরা পরে দেখব ইনশাল্লাহ। তাহলে আমরা একটা একক ভেক্টরকে কীভাবে পাই দেখো, আমরা
তাহলে আমাদের এখানে পুরো ভেক্টর রাশিটা কত হলো 5i, তাই না? মান এবং একক ভেক্টরগুলো 5i হচ্ছে পুরো আমাদের ভেক্টর রাশিটা হলো। তাহলে আমরা একটা ভেক্টর যদি a ধরি এবং তার সাথে একটা একক ভেক্টর গুণ করে দিই, আমি এখানে একক ভেক্টরকে i লিখলাম না, i তো শুধুমাত্র x অক্ষ বরাবরই, আমি যে কোনো দিকে একটা একক ভেক্টর যে কোনো ডিরেকশনে এটাকে a দিয়ে লিখলাম, a ক্যাপ বা a হ্যাট যাই বলো। তাহলে মান এবং তার সাথে একটা একক ভেক্টর গুণ করলে কী হবে, পুরো ভেক্টরটা পাওয়া যাবে, পুরো ভেক্টরটা পাওয়া যাবে, অর্থাৎ মানটা তখন ভেক্টরের সাথে কনভার্ট হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে একক ভেক্টর কী পাবো, একক ভেক্টর সমান আমরা বলতে পারি যে ওই ভেক্টরটাকে তার মান দিয়ে আমি ভাগ করে দিলাম, ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমাদের একক ভেক্টর পাওয়া যাবে। অর্থাৎ কোনো ভেক্টরকে যদি, তবে শর্ত আছে ভেক্টরটা শূন্য হওয়া যাবে না, হ্যাঁ, শূন্য হলে তখন তো সেটা নাল ভেক্টর হয়ে যাবে, সেটা অন্য কাহিনী। সো যদি কোনো ভেক্টর মান শূন্য না হয় তাহলে সেই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হলো একক ভেক্টর। ডিরেকশন কি, এই ভেক্টর আর এই একক ভেক্টর ডিরেকশন তো একই, তাই না? এই 5i ভেক্টর ডিরেকশন x অক্ষ বরাবর, একক ভেক্টর ডিরেকশন x অক্ষ বরাবর, সো ডিরেকশন ওই এর দিকেই। তাহলে এই মানটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, এই জিনিসটাকে আমরা এটা এভাবে রেখে দিলাম, এ মানটাকে আর তো আমরা একে মডুলাস দিয়ে লিখতে পারি, তাই না? আমরা এটা আগে বলেছি, মড এভাবে লিখতে পারি, এইটাই হচ্ছে এর মানটা বোঝাবে, এই ভেক্টরের মানটা বোঝাবে। সো আমরা এভাবে লিখতে পারি, একক ভেক্টর আমরা এভাবে পেতে পারি। আচ্ছা, জিনিসটা বুঝতে পারছো তাহলে? হ্যাঁ, খুব সিম্পল। আচ্ছা, এখন আমরা যদি একটা ছোটোখাটো প্রবলেম করে আসি, যে একটা একক ভেক্টরের প্রবলেম আমরা করে আসি। দেখো, সাপোজ একটা ভেক্টর রাশি যার মান, একটা ভেক্টর রাশি a, যেটাকে আমরা লিখব হলো কি লিখব 4i + 3j। এইটা একটা ভেক্টর রাশি, এটা আমরা পরে বুঝবো, আমরা এই লেকচারে আমি জাস্ট আপাতত ধরে নাও এটা একটা ভেক্টর রাশি, এটা কি, কেন এইভাবে, এটা কি মিন করে। আচ্ছা, এখন একটু হালকা বলে দিই, এদিকে 4i মানে হচ্ছে, এইদিকে হচ্ছে i x অক্ষ বরাবর, সো এইদিকে 4 যাবে, আর 3j মানে j হচ্ছে y অক্ষ বরাবর, সো এইদিকে 3 যাবে। সো এইটাই আসলে এই ভেক্টরটা, এদিকে 4 আর এইদিকে হলো 3, ঠিক আছে, 3 আর এদিকে হলো 4 করলে এইটা হলো আমাদের অ্যাকচুয়ালি এই ভেক্টরটা। তো যাক, আমার আপাতত এইটুকু ধরে নাও যে একটা ভেক্টর আছে, এইটার একটা একক ভেক্টর আমরা বের করতে চাচ্ছি। তাহলে একক ভেক্টর কি, একক ভেক্টর হচ্ছে কি, এর দিকের একক ভেক্টর যদি আমি a ক্যাপ বা a হ্যাট দিয়ে লিখি, সেটা কি a ভেক্টর ডিভাইডেড বাই এই ভেক্টরের মান, এই বা শুধু এ দিয়ে লিখতে পারি আমরা, তাই না? তোমরা জানো। এখন এই a ভেক্টরের মানটা কত, এই ভেক্টরের মান হচ্ছে, মান বের করার দরকার একটা সূত্র আছে, এটা আমরা পরে দেখব। দেখো, আমরা জানি পিথাগোরাস এভাবে বের করতে হবে, এটা 3 আর এটা 4, পিথাগোরাস সূত্র কী বলে, তাহলে এই মানটা কত হয়, অতিভুজ 4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার 4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার √, তাই না? আর কমপ্লিমেন্টারি তোমাদের একটা জিনিস বলি, দেখো তোমরা স্কোয়ারটা কীভাবে লেখো, আমি তোমাকে যদি বলি x স্কোয়ার লেখো, তো এই মোস্ট অফ দ্য স্টুডেন্টস, অনেক টিচাররাও এভাবে লেখে, হ্যাঁ, এইটা লেখে, এটা কি স্কোয়ার হলো বলো, এটা ঠিক চিহ্ন হলো, স্কোয়ার মানে কি x-এর পাওয়ার 2, তাহলে ভাই দুইটাকে একটু ভালো করে লিখতে সমস্যা কোথায়, x⁵ 5 লিখতে গেলে তোমার ঠিকই সুন্দর করে 5 লিখে দাও, তাহলে x স্কোয়ার বলে তোমরা এই টিক চিহ্ন মারো কেন, x-এর পাওয়ার 2। যাই হোক, এটার বিশেষ সাথে সম্পৃক্ত না, আমি জাস্ট একটু বললাম আর কি, হ্যাঁ, মজা করলাম, মানে কি এই ভুলটা আমরা করি। এনিওয়ে, তাহলে a ভেক্টরের মান হলো কত, এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার √, করলে মানে হলো 5, তাই না?
16 আর 3 25 রুট ওভার 5। তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে এটার মান হলো সরি, তাইলে আমার এটা বসিয়ে দিলে আমাদের কত আসে, এ ভেক্টর হচ্ছে 4i প্লাস 3j ডিভাইডেড বাই কত 5। এইটা হলো একক ভেক্টর। এটাকে তুমি আরেকটু শর্ট করে দিতে পারো, 4/5i প্লাস 3/5j। এটাই হলো আনসার। এটা একটা একক ভেক্টর। কার দিকে কোন বরাবর, এই যে এই ভেক্টরটা বলছিলাম না, এই ডিরেকশন এই বরাবর একক ভেক্টরের মান হচ্ছে এইটা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। তো আমরা একক ভেক্টর দেখলাম যে কি, যে ভেক্টরটা মান 1 এবং ডিরেকশন, হ্যাঁ একটা সার্টেন ডিরেকশন আছে। তো তাহলে কোনো একটা স্কেলার রাশি তার সাথে আমরা একটা একক ভেক্টর গুণ করে দিলে আমরা টোটাল ওই বরাবর একটা টোটাল ভেক্টরটা পেয়ে যাব। এবং এটা কীভাবে বের করে আমরা সেটাও শিখলাম। আচ্ছা, এখন আমরা একটু আসি যে ত্রিভুজের, দেখো ভেক্টরের আমরা একটা যোগ শিখেছিলাম এর আগে। আমরা একদম প্রথমে লেকচারে একটা যোগ শিখেছিলাম, যে এরকম একটা দেখেছিলাম না, যে ও একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তাহলে তাদের লব্ধি ভেক্টর কোন দিকে। আমি এটাকে রিড্র করি, দেখো এই একটা ভেক্টর, আঁকাটা ভালো হয় নাই, তোমরা বুঝে নাও আর কি। ও এ ভেক্টর, আর তুমি ও থেকে এতে গেলে ও এ ভেক্টর, আবার এ থেকে বিতে গেলে ও বি ভেক্টর। তাইলে তোমার আসলে তোমার লব্ধি ভেক্টর কত, মানে তোমার এই দুইটা সরণ ভেক্টরের ক্রিয়ার ফলে তোমার আসলে অ্যাকচুয়ালি সরণ কতটুকু হয়েছে, মানে তুমি কতটা সরে গেছো তোমার অরিজিনাল পয়েন্ট থেকে, ফাইনাল পয়েন্ট পর্যন্ত তোমার এইটুকু তোমার আসলে অ্যাকচুয়ালি সরণ, মানে তুমি এতটুকু সরেছো, কারণ ওবি হলো তোমার সরণ ভেক্টর। এখন এইটাকে ত্রিভুজ সূত্র কেন বলছি, আমরা এই যে নাম শুনে বুঝতেছি ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র, মানে আমরা একটা ভেক্টর যোগ করবো, ওইটার ফলাফল ত্রিভুজ হ্যাংত্যান এর মাধ্যমে আসবে, এই তো ত্রিভুজ জাতীয় কিছু একটা যোগফলের সূত্র আসবে। তো আমরা দেখো এখানে দেখো এইটা একটা ত্রিভুজ না, তাহলে কি হলো ও এ ভেক্টর, তাহলে আমরা লিখতে পারি কি ও এ ভেক্টর এর লব্ধি মানে যোগ এ বি ভেক্টর সমান কি সমান ওবি ভেক্টর, রাইট। তার মানে কি দেখো ও থেকে এতে আসলে এ থেকে বিতে গেলে তুমি আলটিমেটলি ও থেকে বিতে গেলে, এইটা হলো তোমার রেজাল্টেন্ট, ইংলিশ বলে রেজাল্টেন্ট, বাংলা কি বলে লব্ধি। এই সরণ ভেক্টর দুইটা লব্ধ ফলাফল হচ্ছে ও থেকে বি, তোমার দিন শেষে এইটাই লব্ধি জিনিসটা তোমরা গত লেকচারে বলেছি, আজকেও বললাম, আরও একটু ক্লিয়ার করে দেখো। তুমি এইখান থেকে জার্নি শুরু করলে, তুমি সারা দুনিয়া ঘুরে এসে এখানে আসলে তোমার আলটিমেটলি তোমার কি স্মরণ কিছু হলো না, যেখানে ছিল সেখানে এসছো, তো তোমার লব্ধি 0। অতিক্রান্ত দূরত্ব কিন্তু পুরোটাই অনেক অতিক্রান্ত দূরত্ব, বাট লব্ধি কিন্তু 0, মানে তোমার স্মরণ আসলে 0। হ্যাঁ, সো দ্যাট ইজ লব্ধি। রেজাল্টেন্ট মানে রেজাল্টটা কি, এনিওয়ে। তো তাহলে আমরা এটা কীভাবে পেলাম, দেখো ও একটা ত্রিভুজের বাহু, এ বি একটা বাহু, আর ও বি আরেকটা বাহু। সো আমরা এভাবে বলতে পারি যে যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু দ্বারা একই ক্রমে, অর্থাৎ দেখো এইটা যে ক্রম, এইটা সেই ক্রম মানে কি সিকোয়েন্স। দেখো আমরা জানি এটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ি কাটার বিপরীত দিকে। সো দেখো ও এ তারপর এ বি, এটা কি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে না, হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। বাট লব্ধি ভেক্টরটা কি অ্যান্টি ক্লকওয়াইজ আছে না, এটা কিন্তু ক্লকওয়াইজ, এটা কিন্তু উল্টা দিকে হয়ে গেছে। এটা যদি এরকম হতো, এদিকে হতো, তাহলে একই ক্রমে হতো, হ্যাঁ এই অ্যান্টি ক্লকওয়াইজ হতো, বাট লব্ধিটা হয়ে গেছে কিন্তু উল্টা ক্রম। সো আমরা কি বলতে পারি যে যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু, এই বাহু দুইটা একই ক্রমে দিকে ও মান আর দিক দুইটা ভেক্টর রাশিকে নির্দেশ করে, ও এ আর ও বিকে নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটি ভেক্টরটির মান নির্দেশ করবে এবং উল্টা ক্রমের দিক মানে বিপরীত ক্রমের দিকটা নির্দেশ করবে। ঠিক আছে, এইটা হলো আমাদের ত্রিভুজের ভেক্টরের ত্রিভুজ সূত্র। জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা একটা জিনিস একটু জেনে রাখো যে এখানে
যদি কখন এরকম হয়, আমরা দেখো সমান ভেক্টর দুইটা কিন্তু আমরা জানি কি সমান ভেক্টর কি, যে দুইটা ভেক্টরের যদি মান একই হয় আর ডিরেকশন একই হয়। ডিরেকশন একই বলতে সেটা যে একদম একই রেখা বরাবর মানে সমরেখ হতে হবে সেটা জরুরি না, সেটা প্যারালালও হতে পারে। যেমন এই একটা ভেক্টর না, ঠিক এর সমান্তরাল যদি আরেকটা ভেক্টর হয় যার মান সমান, এটাকেও আমরা সমান ভেক্টর বলতে পারি। হ্যাঁ, পারি। তো তাহলে যদি কখন আমাদের প্রয়োজন হয় এবি ভেক্টরটাকে আমরা যদি এখানে ঠিক দেখো এখানে রিপ্লেস করি, মানে এবি ভেক্টরটাকে আমরা, আমি একটু তোমাদের একে দেখাই সুবিধা হবে তোমাদের বুঝতে। আমরা ওইটাকে যদি আমরা জাস্ট পাদবিন্দুটা রিপ্লেস করি ধরো তোমার ছিল এরকম ও এ বি, হ্যাঁ, আমরা এটার ভেক্টর লব্ধিটা পেলাম কি ও বি। আমি এই এবি ভেক্টরটাকে আমি জাস্ট সরিয়ে আনলাম, ঠিক সরিয়ে আনলাম, আনতে 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 আমি যদি এইখানে বসাই দিই, আমরা কিন্তু এটা করতে পারি। তখন আর এটা থাকলো না, এটা তখন থাকলো না, এটাই মুছে দিই, এটা আমি মুছে দিলাম, ঠিক আছে, তখন এটা থাকলো না। আমি এটা করতে পারি, রেজাল্ট উইল বি দ্য সেম, বিকজ ওই ভেক্টরটা এই ভেক্টর সমান ভেক্টর হয়ে গেছে, শুধু পাদবিন্দুটা শিফট হয়ে এখানে চলে আসে, বাট সমান্তরাল আছে, মান একই আছে। সো এখনও দেখো রেজাল্ট একই থাকবে, ওই যে লব্ধি যেটা ওটা একই থাকবে, যেটাকে আমরা বলি সামন্তরিক সূত্র, সামন্তরিক কর্ণ ওই লব্ধিটা নির্দেশ করবে। এটা আমরা এই টপিকটা এর পরের লেকচারে আমরা আলোচনা করব। তোমাদের একটা প্রাথমিক ধারণা দিলাম যে একটা ভেক্টরকে প্রয়োজনে রিপ্লেস করে মানে শিফট করে আরেক পজিশনে নিয়ে যে কোনো পজিশনে নিয়ে যাওয়া যায় মান এবং দিক ঠিক রেখে, অর্থাৎ সমান্তরালে রেখে। আচ্ছা, তাহলে আমরা ত্রিভুজ সূত্রটা পেলাম, হ্যাঁ, যে একটা ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু দিয়ে যদি একই ক্রমে দুইটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে তাহলে তাদের লব্ধি হবে তৃতীয় বাহু কিন্তু বিপরীত ক্রমে, আর মান হবে তৃতীয় বাহুর দৈর্ঘ্যের সমান। আচ্ছা, এবার আসি আমরা বহুভুজ সূত্রে। বহুভুজ সূত্র কি দেখো, হ্যাঁ, বহুভুজ, এইটা একটা বহুভুজ না? হ্যাঁ, ত্রিভুজও আসলে এক ধরনের বহুভুজ। হ্যাঁ, এটা একটা বহুভুজ না? এখন এখানে কি দেখো, তুমি এখান থেকে এখানে আসছো, এখান থেকে এখানে আসছো, তারপর এখান থেকে আবার এখানে যাচ্ছ, এখান থেকে আবার এখানে যাচ্ছ, তুমি আলটিমেটলি তুমি কোথাও গেলে, তুমি আলটিমেটলি কিন্তু এখান থেকে এই পর্যন্ত গেলে। তো তোমার এখানের লব্ধি কি, এই পি যোগ কিউ যোগ আর তিনটে ভেক্টর লব্ধি হলো আসলে এইটা না, এইটা হলো তার ডিরেকশন, আর মান হলো এটা দৈর্ঘ্যের সমান, অর্থাৎ এইটাকে আমরা কি বলতেছি, এইটাকে আমরা বলতেছি হলো পি যোগ কিউ যোগ আর, অর্থাৎ লব্ধি ভেক্টর। এইটা হলো বহুভুজ সূত্র। তোমার এখানে আরও অনেক বাহু হইতে পারে, হাজার হাজার বাহু হইতে পারে, এই 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 কত নিবা, এই সবগুলো এক একটা ভেক্টর, একদম ভেরি ইনিশিয়াল পয়েন্ট ছিল এটা, একদম ফাইনাল পয়েন্ট এটা। সো আমার ইনিশিয়াল থেকে ফাইনাল এইটা হবে আমার রেজাল্টেন্ট ভেক্টর, এইটুকু হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর। বুঝতে পারছো, মানে লব্ধি ভেক্টর। আশা করি তোমার জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখন এটা হলো আমাদের বহুভুজ সূত্র। কিন্তু দেখো একটা জিনিস দেখো, এই দেখো, কিন্তু দেখো লব্ধির ক্রমটা কিন্তু ডিফারেন্ট, একটু খেয়াল রাখো, সবগুলো কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, কিন্তু লব্ধিটা কিন্তু দেখো উল্টা দিকে। সো লব্ধিটার মানটা এইটুকু হবে, বাট ক্রমটা হবে বিপরীতে। সবগুলো যে ভেক্টরের কী বলে ক্রম, লব্ধিটা হবে তার বিপরীত ক্রমে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা দেখি বহুভুজের কিছু সূত্র আছে। হ্যাঁ, কিছু সূত্র আছে, খুব সিম্পলি বুঝবা, দেখবা যে আসলে কোনো বিষয় না, এগুলো কোনো বিষয় না। দেখো এই ভেক্টরের ক্ষেত্রে আমরা এটা লব্ধি কি বললাম, পি যোগ কিউ, অবশ্যই ভেক্টর সাইন দিবা, অ্যারো সাইন, এটা লব্ধি, দ্যাট মিনস এইটুক। এটা নাম দিই না, এটা একটা নাম দিলে তোমাদের ক্লিয়ার হবে। এটা কী নাম দিব আমি, এ দিলাম, আর এটা হলো বি।
এটা হলো আমার এবি হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর, মানে লব্ধি ভেক্টর, যেটা হলো পি যোগ কিউ যোগ আর। আচ্ছা, এখন আমরা লব্ধি এইটাকেই রাখবো, রেখে এইটাকে একটু নাড়াচাড়া করে, মানে বিভিন্ন কম্বিনেশন, পারমুটেশন কম্বিনেশন পড়ছো না তোমরা, কম্বিনেশনগুলো চেঞ্জ করে দেখবো যে রেজাল্টেন্ট যাতে এইটাই থাকে। কীভাবে করা যায় দেখো, আমরা এইভাবে লিখতে পারি না, দেখো পি ভেক্টর আর কিউ ভেক্টর, সরি আবার কালো কালার নিতে হবে। পি ভেক্টর আর কিউ ভেক্টর লব্ধি কোনটা বলো তো? এইটা তো অনেক বুঝতে পারতেছ? পি ভেক্টর আর কিউ ভেক্টরের লব্ধি কি? এইটা, এটাকে আমরা কি বলবো, কি নাম দিব? দিলাম আর1, আর1, হ্যাঁ। তাহলে এই দুইটা বাদ হয়ে গেল, পি আর কিউ তো লব্ধি আমরা বের করে ফেললাম, এই দুইটাকে রিপ্লেস করলাম কি দিয়ে? আর1 দিয়ে। আমরা এটা জানি যে এই পি ভেক্টর কিউ ভেক্টর লব্ধি হলো আর1 ভেক্টর হয়। সো আমাদের এই দুটো বাদ, এখন আছে এই দুটোর বদলে আছে এর লব্ধিটা আর1। তাহলে সেই আর1 সাথে আমি যদি আর যোগ করি, দেখো এই আর1 এর সাথে আর যোগ করি, তাহলে কি লব্ধি আমি আগেরটাই পেলাম না? লব্ধি চেঞ্জ হয় নাই। তার মানে আমরা কি করলাম এখানে? আমরা করলাম হচ্ছে, সরি, আমরা এখানে কি করলাম? পি ভেক্টর আর কিউ ভেক্টরকে আগে যোগ করলাম, করে সেটা লব্ধি বের করলাম, পরে সেটার সাথে আর ভেক্টরটাকে যোগ করে দিলাম। সো এইটা জাস্ট এটাকে একটু আরেকভাবে কম্বিনেশন করলাম, এটা লিখতে পারি। দেখো এটাই লেখা আছে এখানে। আবার একটা কী হইতে পারে দেখো, আমি একটু এটা মুছে দিই, হ্যাঁ। এবার দেখো কি হচ্ছে জিনিসটা, আমি বলবো না, আমি উভয় লিখবো না, আমি কি করব, এই কিউ ভেক্টর আর আর ভেক্টর এই দুটোর লব্ধি কী হবে? এইটা, তাই না? এগুলো তোমার ক্লিয়ার হিসাবে তোমরা তো বুঝতেই পারছো। কিউ ভেক্টর এদিক গেলে, তারপর এদিক গেলে, তুমি আসলে গেলে এইখান থেকে এটা আদিবিন্দু, এটা শীর্ষবিন্দু। তাহলে এটাকে কি নাম দিব? আরেকটা কিছু নাম দিয়ে দাও, আর2 ভেক্টর। তাহলে এখন দেখো এই পি ভেক্টরের সাথে এই আর2 ভেক্টর যোগ করলে, এখন এই ভেক্টর যোগ এই ভেক্টর, রেজাল্ট কি? ওই পি প্লাস কিউ প্লাস ওই একই ভেক্টর থাকতেছে না? একই ভেক্টর থাকতেছে। সো আমি এটাকে আবার কি করলাম, যেটা করলাম সেটা হলো কিছুই করলাম না, এটার সমান আবার লিখতে পারি আমি। আগে কি করলাম? কিউ আর কে যোগ করলাম, মানে পি ভেক্টরের সাথে আমি কি করলাম? কিউ আর এর লব্ধি যেটা, সেটাকে যোগ করে দিলাম। সো আমরা এইভাবে বিভিন্ন কম্বিনেশন করতে পারি। সো এটাই হলো কি? সংযোগ সূত্র বলে, বহুভুজের সংযোগ সূত্র। জিনিসটা তোমরা আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, আমরা একটু নেক্সট সূত্রে আসি, বিনিময় সূত্র। কি বিনিময় করব? হ্যাঁ, কার সাথে কাকে বিনিময় করব? দেখো বিনিময় করে দেবো আমরা। এবার বিনিময় কী করে দেবো? পি প্লাস কিউ ইকুয়ালস টু কিউ প্লাস পি। হ্যাঁ, কীভাবে করা যায়? এইটা পি ভেক্টর, কিউ ভেক্টর, হ্যাঁ এটা পি ভেক্টর। তাহলে আমরা দেখো ওই যে আমি বলেছি অলরেডি, পি প্লাস কিউ কী হবে? হ্যাঁ, পি প্লাস কিউ আমরা এটা যদি আমি এখানে লিখি, পি প্লাস কিউ কী হবে আমাদের করলে কি হবে? কিউটাকে আমরা যদি এখানে নিয়ে আসি, আমি বলছিলাম সরাতে পারি আমরা, এটা কিউ আমরা এখানে নতুন কিউ নিয়ে আসলাম, আমি বলেছিলাম যে এটাকে আমরা সরিয়ে এখানে নিয়ে আসতে পারি, শিফটিং করতে পারি, একই মান রেখে একই দিক রেখে। তাহলে পি প্লাস কিউ এর ডিরেকশন কোনটা? পি প্লাস কিউ, আমাদের রেজাল্টেন্ট কী হবে? এইটা, তাই না? পি প্লাস কিউ হবে এইটা। এখন দেখো এইটাই আমরা আবার কীভাবে লিখতে পারি দেখো। এবার বাবা এটা মুছে দিলাম আমরা, এইটাকে এবার মুছে দিলাম, এইটা মুছে দিলাম, কি করলাম? এটাও মুছে দিলাম, এই যে চলে এসছে। এই দেখো আমার কিন্তু লব্ধিটা আমি চেঞ্জ করি না, যেখানে সেখানে আছে। এখানে কিউ আর এই যে পিটা এখানে ছিল না,
ওই পিটাকে আমি সরিয়ে জাস্ট এইখানে নিলাম। ছবিটা ভালো হয় নাই না, ছবিটা একটু খারাপ হয়ে গেছে। সমস্যা নাই, সমস্যা নাই। এই যে পি ভেক্টর মনে আছে, পি ভেক্টর নিচে ছিল, জাস্ট আমি সমান্তরালে রেখেই সরাই ফেললাম। হ্যাঁ, এটা পারি, মান সমান রেখে, দৈর্ঘ্য সমান রেখে। তাহলে পি কিউ প্লাস পি এর মান কী হবে? এই একই কিন্তু ওই একই থেকে যাবে, ওই একই থেকে যাবে, ওই আগেরটাই থেকে গেল। তাহলে আমরা লিখতে পারি পি ভেক্টর যোগ কিউ ভেক্টর সমান কিউ ভেক্টর কিউ যোগ পি। এখান থেকে এখানে আসলাম, এখান থেকে আসলাম, রেজাল্ট ওই একই। তার মানে আমরা লিখতে পারি সমান সমান কিউ ভেক্টর যোগ পি ভেক্টর। সো আমরা বিনিময় করলাম, পি এর জায়গায় কিউ লিখলাম, কিউ এর জায়গায় পি দিলাম। সো একটা বিনিময় সূত্র হয়ে গেল। আচ্ছা, গেল, মাশাআল্লাহ। আমরা সূত্রগুলো শিখলাম, দেখো খুব ইজি না, কোনো কঠিন কিছু না, খুব ইজি। আমরা আর একটা সূত্র শিখব, সেটা হলো বন্টন সূত্র। বন্টন করব, হ্যাঁ, বন্টন করে দেব। কি বন্টন করে দিব? দেখো কি বন্টন করা যায়। এই যে আমি সূত্রটা লিখে ফেলেছি, দেখো আমরা এদিকে আছে, এই এটা আবার কি কালার আসলো, কি কালার আসলো রে বাবা? এই যে এদিকে কি পি ভেক্টর, আমরা ভেক্টরই আছি, ঘুরে ফিরে ভেক্টরেই আছি, ঠিক আছে? পি ভেক্টর, এটা কি? এটা হলো কিউ ভেক্টর, কিউ ভেক্টর। তাইলে এই দুটার লব্ধি কি হবে বলো? আচ্ছা, আমি কিউটাকে এখানে না এঁকে, কিউটাকে আমি এখানে আঁকি। এই যে কিউ, কিউ আঁকলাম। লব্ধি কি? এই যে লব্ধি স্যার, এই যে লব্ধি এঁকে ফেললাম। এই লব্ধিটা কি? পি যোগ কিউ, কিউ, হ্যাঁ কিউ। এখন আমি এই পিটাকে যদি আরেকটু বাড়াই, ডিরেকশন একই রাখি, ডিরেকশন একই রাখি, জাস্ট পিকে এম গুণ করি। এম 1 2 3 4 5 6 যা হোক, মানে এম গুণ করলাম, 3 গুণ হইতে পারে, 4 গুণ হতে পারে, 5 গুণ হইতে পারে, এম এর মান যাই হোক না কেন, আমি এটাকে এম গুণ করলাম। অর্থাৎ তখন ভেক্টরটা একটু বড় হবে না, দিক কিন্তু ওইটাই থাকবে। ভেক্টরটা হলো ধরো এইখান থেকে এই পর্যন্ত, নাম দিই না, ও আগে ছিল এ, এটা ছিল বি, এখন এটা কী হয়ে গেল? ওসি হয়ে গেল। কেন হলো? আমার এইখান থেকে এইটুক হলো এম গুণ পি। হ্যাঁ, এটাকে আমি আবার, তোমরা আবার ইয়ে হয়ে যাবা, এই যে এম পি, পি ভেক্টরের সাথে এম গুণ করলাম। এম হচ্ছে কি? সংখ্যা। ভেক্টরের সাথে একটা সংখ্যা গুণ করলে গুণফল এটা একটা ভেক্টর রাশি থেকে যায়। কিন্তু এটা কি হলো? দৈর্ঘ্য বেড়ে গেল না, দিক একই আছে। সো আমার এইখান থেকে ওসি হইল, ওসি এখন কত? এমপি, এমপি ভেক্টর। একইভাবে আমি কিউকেও বাড়াইলাম এম গুণ, তাহলে এটাও লম্বা বেড়ে যাবে, ডিরেকশন একই থাকবে। এই যে এইখান থেকে এইটুক হলো কত? এম কিউ 1, হ্যাঁ, ভেক্টরের সাথে স্কেলার গুণ করলে ওই রেজাল্ট ভেক্টর এসো, এটাও কি বেড়ে গেল। তাহলে এখন কি হবে? এখন তাহলে কি হবে? খুব কোশ্চেন। এখন আমি এখন এটা যোগ কী করবো? একটা তো হয়ে গেলো আমাদের এই ভেক্টর, আমি একটু কালটা চেঞ্জ করে দিই, ইয়েস, এখন হয়ে গেল এই ভেক্টর, এইটা হয়ে গেল এই ভেক্টর। হ্যাঁ, তাহলে এখন লব্ধি কী হবে? কেমন করতাম স্যার? আমি ওই যে একই প্রসেস বলেছিলাম, এই ভেক্টরটাকে আমরা শিফট করে এইখানে নিয়ে আসবো, দিকে মানে সমান্তরাল রেখে, মানে সেম রেখে। তাহলে এইটাই হবে আমাদের এখন কি? এম কিউ ভেক্টর। তাহলে এইটা হলো এমপি ভেক্টর, এম কিউ ভেক্টর। এই যে রেজাল্ট যেটা হবে না, এই যে রেজাল্টটা, হ্যাঁ, এটারও মান হবে, আগে যে পি প্লাস কিউ ছিল না, দেখো একই ডিরেকশনের মান হবে, ডিরেকশন একই হবে, শুধু কি হবে? ওটাও এম গুণ বেড়ে যাবে। অর্থাৎ এখন হবে এম পি যোগ কিউ, এইটা হবে পি, আগে ছিল পি যোগ কিউ ভেক্টর, আর এখন পি যোগ কিউই থাকবে, ওটা এম গুণ হয়ে যাবে, এম গুণ হয়ে যাবে।
কিন্তু ডিরেকশন একই থাকবে। বুঝতে পেরেছো? সো এইটা হলো আমাদের বন্টন সূত্র, যে পি ভেক্টরের সাথে এম যোগ গুণ করলে কিউ ভেক্টরের সাথে এম গুণ করলে দুইটার লব্ধি এখন আগের যে লব্ধি ছিল সেটারও এম গুণ হয়ে যায়, মানে প্রত্যেকটা ভেক্টর যদি এম গুণ করি লব্ধিও এম গুণ হয়ে যায়। এটাই হলো আমাদের বন্টন সূত্র। তো এটাই ছিল আমার আজকের লেকচার। আশা করি তোমরা বুঝতে পেরেছো ইনশাল্লাহ। আবার দেখা হবে নেক্সট লেকচারে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।